যে তথাকথিত সমন্বয়ক এরা কি করেছে? বিচার বিভাগকে নষ্ট করেছে, এরা গার্মেন্টস শিল্পকে নষ্ট করেছে, এরা দেশের উপার্জনকে নষ্ট করেছে, প্রতিবেশী দেশকে শত্রু করে তুলেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বন্ধ, বাংলাদেশের চাষিরা আজকে রপ্তানি করতে পারছে না কোনো ওদের ফসল। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দেশের সার্বিক যে অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনগুলো আমাদের সামনে নিঃসন্দেহে একটা অশনি সংকেত দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কি করণীয়, কি করতে হবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা তাজুল ইমাম। তাজুল ইমাম, তাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং একই সঙ্গে ঈদ মোবারক। আমরা কি আগামী দিনগুলো নিয়ে হতাশার কোনো জায়গা আছে আমাদের জন্য, নাকি আমরা আশাবাদী হয়ে উঠতে পারি? আমি শুরুতে এই প্রশ্নটার উত্তর নিয়ে নিতে যাচ্ছি আপনার কাছ থেকে। আশাবাদী তো জীবনে নৈরাশ্যর কোনো স্থান নেই, মানে নৈরাশ্য থেকে কোনো কিছু উদ্গত হয় না। হ্যাঁ, তো আশাবাদী থাকতে হবে আমাদের। তবে এই জুলাইয়ের ছাত্র আন্দোলন যখন সরকার পতন আন্দোলন হয়ে গেল, ৯ দফার ৯টাকে ১ বানানো হলো, ১ দফা, এগুলো কিন্তু সব ভালো করে অনুধাবন করলে বোঝা যায় যে সবকিছুর পেছনে একটা চক্রান্ত ছিল। আমরা দেখলাম যে প্রচুর ছাত্র হত্যা হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে আছে ছোট শিশু, তার মাথার মধ্যে বুলেট ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, সব স্নাইপার বুলেট, যেটা বাংলাদেশ পুলিশের কাছে নেই। পুলিশ লাঠি আর রাবার বুলেট ছাড়া কিছুই তাদের কাছে নেই। না থাকার কারণে ৩৫০০ পুলিশ মারা গেছে। পুলিশ মরেছে কার গুলিতে, সেটাও আমার কাছে প্রশ্ন। তো এগুলো এখন সব উদ্ঘাটিত, স্পষ্ট, এবং এটা আত্মস্বীকৃত। এই যে হিজবুত তাহরীর, এরা আত্মস্বীকৃত যে এরা এটা করেছে। এই সরকারের পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় ১৮ই জুলাই নিয়ে। ১৭ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল যখন খালি করে দেওয়া হলো, তখন আন্দোলন স্থিমিত হয়েছিল। তারপর ১৮ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মঘাতী ওয়েতে আন্দোলনে নেমে পড়বে, সেটা সরকারের কল্পনাতীত ছিল। ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে উনি ৪ দিন পরে ক্ষমতা নিলেন। ৫ দিনের মাথায়, ৬ দিনের মাথায় সব জেল ভেঙে সব সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হলো। তারা বীর দর্পে এসে আয়না ঘরের গল্প শোনাচ্ছে। আয়না ঘর মানে ইন্টারোগেশন সেল। হ্যাঁ, তো একটা সন্ত্রাসীকে, একটা ডাকাত, একটা খুনিকে তো ইন্টারোগেশন সেলে নেবে? ইন্টারোগেশন সেল ইজ নট এ প্লিজেন্ট প্লেস, তাই না? তো এখন ন্যারেশন শুরু হলো। এই ১০ মাস ধরে AKM আজহার, না ATM আজহার, হ্যাঁ, আজহারুল ইসলাম মুক্তি পেল। তার বিরুদ্ধে সেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা সাক্ষী দিয়েছেন, যাকে ১৭ দিন ধরে পাকিস্তানি মিলিটারি সহ সে নিজে ধর্ষণ করেছে, তার পেটের সন্তান মারা গেছে। ৪০ বছর পর সেই মহিলা এসে কোর্টে দাঁড়িয়ে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দাঁড়িয়েছে, সাক্ষী দিয়েছে। এবং আরো অনেক মানুষ যাদেরকে সে হত্যা করেছে, তাদের আত্মীয় স্বজনরা সাক্ষী দিয়েছে, প্রমাণিত হয়েছে তার অপরাধ। তাকে বেকসুর খালাস দিল এই উপদেষ্টা সরকার, বেকসুর খালাস। তার আগে বেকসুর খালাস যাতে দিতে পারে, তার আগে বিচারকদেরকে অত্যন্ত অপমানজনকভাবে বরখাস্ত করে নতুন বিচারক, তাদের পছন্দসই বিচারক নিয়োগ দিয়েছে তারা, যারা জামাতে ইসলামের সদস্য। যারা উকিল, তারাও জামাতে ইসলামের সদস্য। আর যারা বিরোধী পক্ষ নিচ্ছে, তারাও জামাতে ইসলামের সদস্য। পুরো বিচার বিভাগটা জামাতে ইসলাম অধ্যুষিত হয়ে গেল। ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। হ্যাঁ, পাশাপাশি তাদের বিরুদ্ধে অঢেল দুর্নীতির অভিযোগ তো রয়েছে। এই অভিযোগ কারা করছে? যারা কিছু দেয়নি। বিএনপি কি দিয়েছে? শেখ হাসিনার
চোর, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা বিভৎস, শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা সবকিছু এগুলো আমরা বলতে থাকি। আপনার প্রতি আমি সম্মান রেখেই বলছি, আমি আপনার সঙ্গে আমাকে অসম্মান করার কোনো অধিকার আপনার নেই, কারণেই নিশ্চয় না। আমি কাউকে অসম্মান করি নাই, আমি আপনাকে অসম্মান করি নাই। আমি যেটা বলছি যে এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে। আওয়ামী লীগ আমি করি না ভাই, আওয়ামী লীগের আমি মাপ চাই, আওয়ামী লীগের কোন দোষ আমি নিব না। আমি যে এতগুলো প্রজেক্ট বললাম কোন সরকার করেছে? ঠিক আছে, এরশাদ করেছে খাল, জিয়াউর রহমান কোদাল দিয়ে মাটি কুপিয়ে ছবি তুলেছেন, কিন্তু তারেক রহমান বানিয়েছেন খাম্বা, খালেদা জিয়া বাংলাদেশ কি করেছে? কোন রাজনৈতিক দল কি করেছে বলেন আমাকে? এতগুলো যে প্রজেক্ট করেছে 15 বছরে। আমি যদি একমত পোষণ করিও, তারপরেও তো প্রশ্ন থাকতে পারে। করবেন কি? আপনি তো এটাকে এড়িয়ে যেতে পারবেন না মঞ্জুর সাহেব, এই কথাগুলো সত্যি কথা। আজকের যে বাংলাদেশ এর পিছনে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের কোনো দায় নেই। যদি বেনজির আহমেদের কথা বলি, বেনজির আহমেদ একজন সাধারণ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে তিনি র্যাবের ডিজি হলেন, তিনি ডিএমপি কমিশনার হলেন, তিনি বাংলাদেশ পুলিশের আইজি হলেন। তো এই তথ্যগুলো কি আমরা তো হাওয়া ভবন থেকে বাংলাদেশ পরিচালিত হতে দেখেছি, দেখি নাই? তাহলে আর এইসব কথা বলবেন না, আমাকে এইসব বলবেন না, আমাকে এইটার জবাব দেন। এতগুলো যে করেছে আরো অনেকগুলো আছে, আমি আপনাকে বলতে পারবো। ডক্টর ইউনূস কি করেছেন? ডক্টর ইউনূস আসা মাত্র সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছেন, সে কথা তো কেউ বলছে না। এই যে তথাকথিত সমন্বয়ক, এরা কি করেছে? বিচার বিভাগকে নষ্ট করেছে, এরা গার্মেন্টস শিল্পকে নষ্ট করেছে, এরা দেশের উপার্জনকে নষ্ট করেছে, প্রতিবেশী দেশকে শত্রু করে তুলেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বন্ধ, বাংলাদেশের চাষিরা আজকে রপ্তানি করতে পারছে না কোনো ওদের ফসল। একটা ফুলকপির দাম 1 টাকা করেছে। এগুলো কেন? আমাদের সঙ্গে মিয়ানমারের শত্রুতা, দুটি মাত্র দেশের সঙ্গে আমাদের সীমান্ত, তাদের সঙ্গে আমাদের শত্রুতা। আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, কালকে দিবে পানি ছেড়ে। এগুলোর জন্য সরাসরি আমি ডক্টর ইউনূসকে দোষ দেব না। কেন দেব না? কারণ উনি বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, তার ডান হাত বাঁ হয়ে দাঁড়িয়েছে জামাতে ইসলাম এবং শিবিরের কর্মীরা। ওকে, এর মধ্যে জামাত বলতে আমি কিন্তু সবগুলো ইসলামী সন্ত্রাসী দল যেগুলো আছে সবগুলোকে মিন করছি, কারণ জামাত নিজের নামে কখনো করে না, ওরা নাম ভাড়িয়ে করে কাজ। বাট ওদের সঙ্গে হিজবুত তাহরির আছে, হরকতুল জিহাদ আছে, ওদের সঙ্গে লস্করি তৈয়বা আছে, ওদের সঙ্গে আরো যেগুলোর নাম আমি মুখস্থ করতে পারিনি, এই সবগুলো যোগাযোগ আছে। এবং এরা সবাই ডক্টর ইউনূসকে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। প্রতিটা সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিচ্ছে। এই যে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রতিবেশী দেশ যেখানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, হ্যাঁ, তার রাজনীতিক জ্ঞান থাকলে, তার ঘটে যদি বিশ্ব রাজনীতির কোন রকম সেন্স থাকতো, তিনি এই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে ফর নো রিজন এইটা নিয়ে উনি ঝগড়া, তার 7 সিস্টার্স খেয়ে দিব, হ্যাঁ আমরা চাগিয়ে দিব, এইসব কথা বলাটা অত্যন্ত ধৃষ্টতা এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ভারত ডেফিনেটলি আমাদের চেয়ে 17 গুণ বড় দেশ এবং প্রচন্ড শক্তিশালী। আমাদের চারদিকে ওদের বর্ডার, একটা কোনায় একটুখানি মিয়ানমার আছে, আর বাদ বাকি সবই ভারত। হ্যাঁ, বাংলাদেশের বুকের ভেতরে ঢুকে আছে ত্রিপুরা। আপনি যদি ম্যাপটা দেখেন বুঝতে পারবেন। চিকেন নেক করে ভারতকে উত্তক্ত করার কোনো দরকার আছে? ভারতের একটা চিকেন নেক আছে, বাংলাদেশেরও তো আছে, ওরা তো বলেছে বাংলাদেশেরও চিকেন নেক আছে। হ্যাঁ, ত্রিপুরার সীমানা থেকে 22 কিলোমিটার সমুদ্র নোয়াখালীর উপর দিয়ে। তো এগুলো প্রতিবেশীর সঙ্গে
এইগুলা করে লাভটা কি হয়েছে? যে দেশের ভেতর দিয়ে সবগুলো নদী এসছে আমাদের দেশে, জি যাদের সঙ্গে সুসম্পর্ক করে হ্যাঁ আমরা বেনিফিটেড হব। যে দেশ থেকে আমাদের সুতা আমদানি হয় আমাদের গার্মেন্টস চলার জন্য, আজকে সবই আমদানি হচ্ছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া, বর্ডারটা বন্ধ হয়ে গেছে, আনতে হচ্ছে সমুদ্র পথে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে 3 গুণ। কেমন লাগছে? ক্ষতি হচ্ছে কার? আমাদের মেয়েগুলো সব বেকার হয়ে ঘরে ফিরে গেছে। 50% গার্মেন্ট শিল্প। ভারত বিরোধিতা কেন সৃষ্টি হলো? ভারত বিরোধী সেন্টিমেন্ট, ভারত বিরোধিতা করেই তো জামাত এবং বিএনপি ভোট পায়। জামাত এবং বিএনপি ভারত বিরোধিতাকে তারা ধর্মের মতো জ্ঞান করে। জামাত তো মনে করে যে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দেয়, গাজওয়াতুল হিন্দ করব আমরা, ভারত দখল করে ফেলব। ওই রাওয়া ক্লাবে ওই রিটায়ার্ড আর্মি অফিসাররা যেখানে সারাক্ষণ বসে বসে সারাবান তহুরা পান করে, তারা বেরিয়ে এসে ক্যামেরার সামনে হুঙ্কার দিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলব। এই ফাজিল কমেন্টগুলোর কি দরকার ছিল? কেন ভারতের সঙ্গে আমাদের শত্রু হতে হবে? কেন হতে হবে? কি করেছে ভারত? ভারত বলেছে 25 লক্ষ এমপ্লয়ি ভারতের, এই আমাদের আইনমন্ত্রী বলেছেন, এখন চুপ মেরে গিয়েছেন মুখে কুলু পেটে। না, ভারত যেমন আমাদের সহযোগী প্রতিবেশী রাষ্ট্র, আবার ভারতের কিছু কিছু কর্মকাণ্ড তো সাধারণ মানুষও ক্ষুব্ধ। আমরা পানিটা পেলাম না, তিস্তার পানিটা এত বছরও পেলাম না, যেখানে আপনারা তিস্তার পানি পাবেন না কেন? পানি তো সবকিছুই দেয় ওরা। পানি যখন বন্ধ করেছিল পদ্মা শুকায় মরুভূমি হয়ে গেছিল, আমি নিজের চোখে দেখেছি। পানি তো ঠিক মতো আসে। ও তো বাদ দিয়েছে তার দেশের নদীর উপরে, তারা নয়, চায়নাও যে বাদ দিয়েছে আপনি জানেন? চায়না যে ব্রহ্মপুত্র যমুনার উপরে বাদ দিয়েছে। কম্পারিজনটা কেন টানবো? আমি আমার হিস্সাটা পাচ্ছি কিনা সেটা হচ্ছে বড় বিষয়, তাই না? আমি তিস্তার পানিটুকু পাবো না কেন? হিস্সাটা নির্ধারণ করেছে কে? কিভাবে নির্ধারিত হয়েছে? কেন সেখানে কূটনৈতিক সুসম্পর্ক নেই? যেখানে বলা যায় যে আমার এতখানি পানি দরকার, আপনি দিবেন না কেন? আজকে ভারত যদি বলে যে দিব না, মারা খাও, কি করো করতে? তোমরা তো ভারতীয় পতাকার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব মাটিতে পতাকা ফেলে খুব নাচানাচি করছো, আরো নাচো, দেখো কত পানি পাওয়া যায়। না ঠিক আছে, এটা যেমন ঠিক হয়নি, আবার ওখানেও আমাদের পতাকা, ওখানে আমাদের পতাকা ওরা আগে করে নাই। এই বেয়াদবিটা বাংলাদেশে হয়েছে আগে। বাংলাদেশে এই বেয়াদবি হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে পতাকার রাজনীতি হয়। আজকে আইসিস এর পতাকা নিয়ে মিছিল করতেছে বাংলাদেশ। কি সংকেত দিচ্ছে পৃথিবীকে? এই জায়গা থেকে আমার প্রশ্ন, আমরা কি আইসিস এর জন্য আজকে যে ওরা ন্যারেশন দিচ্ছে যে বাংলাদেশের নাম বদলে ফেলবে, বাংলাদেশের সবকিছু ভেঙে পড়েছে, নতুন করে প্রজাতন্ত্র হবে, এটার নাম হবে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ গ্রেটার বাংলাদেশ, এইটা নাম ওরা ঠিক করেছে। আমি আপনার কাছে জানতে চাই, এদের পিছনে শক্তি কারা? জামাত, শিবির, বিএনপি এবং বিএনপির মধ্যে যারা জামাত ঘেঁষা তারা, পুরোটা না।